সিবিআই একটা কথা বললেন যে আমরা কি চাঁদ এনে দেবো। কি করছে এটা? চাঁদ আনতেও পারবেন না, আর আমি চাঁদ চাইও নি। আমায় যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবেন না, আমরা সেটা চাইছিও না। আমরা শুধু চাইছি ন্যায় বিচার। এইখানেই সিবিআইটা ভুলটা করছে, কারণ কোনো তদন্ত করেনি সিবিআই। সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্র আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি। সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত। আর যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন, সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা। তখন আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার, আমার মেয়ে একজন ডক্টর, সে হসপিটালে ডিউটি করছিল। সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে, কোথায় আছে? ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে এ কাজ হতেই পারে না। তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য, এটা এই বক্তব্যের সঙ্গে আমি একমত। তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন, সিবিআই বলুন, কেউ ভেতরের কাউকে অ্যারেস্ট করলো না? এটা একটা হসপিটাল, মনে রাখতে হবে। সবাই নিয়মটা জানে। একটা ডেড বডি রাস্তায় পেলে কি করতে হয়, পুলিশ কি করে বা ডাক্তাররা কি করে, সবাই সেই নিয়মটা জানে। জেনে শুনে সবাই ভুল করেছে, ভুল করেনি। মানে তথ্য প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যখন 12:35 হসপিটালে পৌঁছেছি, তখনও গিয়ে সেখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি, ক্রাইম সিন ওই সেমিনার হল নয়। আমার মেয়ে কোনো দিন সেমিনার হলে ঘুমায়নি, এমনকি খেতেও যায়নি। কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো তদন্তে আনতে পারেনি। বলছে যে ওই ম্যাট্রেসটাই ক্রাইম সিন, এটা কখনো হয় তদন্তে? আর আপনারা কোনো দিন কি দেখেছেন রেপিস্ট একজন, সে যে ভিকটিম, তার জিন্স, তার ইনার প্যান্ট সব ভাঁজ করে সুন্দর সুরক্ষিত করে রেখে গেল? আপনারা কি কোনোদিন দেখেছেন তার জুতোটাও একদম নর্মাল, তার মাথার উপরে, তার সামনে ল্যাপটপ, মোবাইল, সমস্ত কিছু যত্ন সহকারে রাখা গুছিয়ে? কিন্তু যারা গুছিয়ে রেখেছে তারা একটু এলোমেলো করে রাখতে ভুলে গেছিল। এটাই তাদের ক্রাইম সিনটা সাজানোর ভুলটা হয়েছিল। আমরা প্রথম যখন দেখলাম ডেড বডি, আমি 2 সেকেন্ডের বেশি মেয়ের দিকে তাকাতে পারিনি, কিন্তু তখনই বুঝেছি যে ওখানে কিছুই ঘটেনি। এবং পরে আমি শুনেছি 7:30 অবধি সকাল তালা দেওয়া ছিল সেমিনার হলটা, আর আমার মেয়েটাকে তার বাইরে ফেলে রাখা হয়েছিল, তার গায়ে কোনো বস্ত্র ছিল না। আমাকে কোথাও সাক্ষীতে তো রাখাই হয়নি, কোথাও বলতে দেওয়া হচ্ছে না কিচ্ছু। কেন? আমি হারিয়েছি আমার সব, মানে আমার মেয়েটা গোটা পৃথিবী ছিল আমার, তাকে আমি হারিয়েছি। যে আমাদের বাড়িতে সুইসাইড বলে যিনি আমাদের বাড়িতে ফোন কলটা গেল, তাকে কে অনুমতি দিয়েছিল ফোন কলটা করতে? তারপরে পলি সমাদ্দার ব্রড ডেড লিখে দিলেন। ব্রড ডেড, তাহলে আমার মেয়ে কি রাস্তায় ছিল? সে তো হসপিটালের একজন ডক্টর, অন ডিউটি ডক্টর, তাকে ব্রড ডেড কী করে উনি লিখলেন? এরকম দফায় দফায় তদন্তে গাফিলতি রয়েছে, কিন্তু সিবিআই সেটা না দেখার ভান করছে, প্রত্যেকটা ক্ষেত্রে না দেখার ভান করছে। অপদার্থ একটা গোয়েন্দা সংস্থা, সরকার পয়সা দিয়ে যে পোষাটা বেকার। মানুষকে আজকে যে সীমা পাওয়া আমার রাজ্য হাতরাস উন্নয়ন ফ্যামিলির লোকে বরবাদ করেছেন, আমাদের যেটা পাচ্ছেন না, আমাদের সেই জন্য আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। উনি তদন্ত কভার আপ করা প্রধানমন্ত্রীর কাছে পদক পেয়েছেন। আপনাদের এইভাবে উনি এসপি থেকে ডিএসপি হয়েছে, আপনাদের কভার আপ করার জন্য উনি পদক পান। আপনাদের তরফ থেকে যাদের গ্রেপ্তারি এবং কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে, বলা হচ্ছে যে মানে আমরা কোর্টের কাছে আবেদন, সেটা যাতে খারিজ করে দেওয়া হয়। সিবিআই লাস্টে বলেছে সেটা যাতে সিবিআই যে সাবমিশন করেছে প্রথমেই লিখিত, সেখানে সমস্ত তথ্য খারিজ করেছে। এটা সিবিআইয়ের কাজ, সিবিআই কাজ করে বলেই সিবিআইকে পুরস্কৃত হয়। আর যারা ন্যায়ের পথে থাকে তারা দরজা ঘুরতে হয়। হাইকোর্টে শুনানি হলে সব বেরিয়ে যাবে। আজকে আপনাদের যে সাবমিশন করেন সেটা যদি একটু বলেন।
আমরা আজকে যে সাবমিশন করেছিলাম, আমরা মূলত কোর্টেতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। যেই অ্যাপ্লিকেশনের প্রধান কারণটা হচ্ছে এই কোর্টেতে আমরা স্ট্যাটাস রিপোর্ট কলফার করেছিলাম। সেখানে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই বলছে যে তদন্ত হচ্ছে, কিন্তু ওরা আপাতত লার্জার কনস্পিরেসির ওই দিকেই তদন্ত করছে, কমিশন অফ অফেন্সের কিছু তদন্ত করছে না। এবং ওদের এখনকার স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী খুন এবং ধর্ষণ শুধুমাত্র তার জন্য সঞ্জয় রায় দায়ী, আর কেউ না। আমরা অনারেবল সুপ্রিম কোর্টে ওনারা যেই স্ট্যাটাস রিপোর্টগুলো দিয়েছিলেন সেই সময়, সেইগুলো কলফর করেছি। এবং সেই স্ট্যাটাস রিপোর্টগুলো যখন আমাদের হাতে আসে তখন দেখতে পাই তখনকার সিবিআই যেই রিপোর্ট দিচ্ছিল এবং বর্তমানে যে রিপোর্ট দিয়েছে সেগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং সেই সিবিআই যেই রিপোর্টগুলো দিয়েছিল ওখান থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যের উপর বেস করে আমরা এই কোর্টে যে প্লেয়ারগুলো রেখেছিলাম, আমরা কতজনের কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা গ্রেপ্তার চেয়েছিলাম। প্রথম হচ্ছে গিয়ে অনুপ দত্ত, এসআই অনুপ দত্ত, যার আন্ডারে সঞ্জয় রায় ছিল এবং যার কথা অনুযায়ী সঞ্জয় রায় কাজ করতো। এবং সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী এই অনুপ দত্তকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সঞ্জয় রায়ের ঘটনাটা ঘটানোর আগে এবং পরে আপনার সাথে কোনো সঞ্জয় রায়ের সাথে কথা হয়েছিল বা কিছু কিনা, তখন যে উত্তর অনুপ দত্ত দিয়েছিল সেই উত্তরে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেনি। তার মানে অনুপ দত্ত ইজ ওয়ান অফ দ্য প্রাইম সাসপেক্ট এবং অ্যাকিউজ। এটা সিবিআই এর রিপোর্ট ছিল অনারেবল সুপ্রিম কোর্টে। এই পলিগ্রাফ টেস্ট ফেল করার পরেও অনুপ দত্তকে কেন কাস্টডি নেওয়া হয়নি সেটা নিয়ে ছিল আমাদের আবেদন। দ্বিতীয় আবেদন ছিল হচ্ছে ভিকটিমের সঙ্গে সেই ডাক্তাররা চারজন ছিল, অর্ঘ সেন, গোলাম আজম, সৌমিত্র রায় এবং শুভদীপ সিংহ মহাপাত্র, তাদেরকে কেন কাস্টডিতে নেওয়া হয়নি? কেন যখন একটা মার্ডার কেসেতে আননোন কেউ থাকে, আননোন অ্যাকিউজ থাকে, তখন লাস্ট সিন থিওরি অনুযায়ী যারা থাকে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন। এইখানে সিবিআই এর বক্তব্য তারা পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে। তাহলে সিবিআই এর নিজেদের বক্তব্যই দুরকম পার্ট রয়েছে। একবার বলছে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে বলেই এই গোলাম আজম, অর্ঘ সেনদের আমরা ছেড়ে দিয়েছি, আবার এদিকে পলিগ্রাফ টেস্ট অনুপ দত্ত ফেল করেছে, তারপরেও অনুপ দত্তকে কাস্টডিতে নেওয়া হয়নি। সেই বক্তব্যগুলো আমরা কোর্টে তুলে ধরেছি। এটা ছাড়াও আমরা আরও যেই কাস্টডি যাদের আমরা চেয়েছিলাম এই কেসেতে, তারা হচ্ছে গিয়ে ঘটনা ঘটে যাওয়ার পরে যারা প্রথম ভিকটিমের বডি খুঁজে পেল, ডিসকভার করলো, সিবিআই রিপোর্ট অনুযায়ী তাদের দ্বারাই সেই সময় যেই বায়োলজিক্যাল জায়গায় এভিডেন্স ছিল সেগুলো নষ্ট হয়েছে। তাহলে তারা যখন বলছে যে যাদের দ্বারা এগুলো নষ্ট হয়েছে, যারা প্রথম বডিটা পেয়েছিল, যেখানে কয়েকটি ডাক্তারের নাম আসছে, তাদেরকে সিবিআই সেই তথ্য যেটা আছে সেই তথ্যটা যে নষ্ট হয়েছে সেই জন্যে এভিডেন্স ট্যাম্পারের জন্য তাদেরকে অ্যারেস্ট কেন করলো না, সেটা নিয়েও আমাদের আবেদন ছিল। নেক্সট আবেদন আমাদের ছিল কাস্টডিতে নেওয়ার জন্য কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস, যাদের তত্ত্বাবধানে বা যাদের আন্ডারে পুরো ইনভেস্টিগেশন হয়েছে এবং রান্নির এডিজিওয়ান শিয়ালদা সেইখানে ভর্ৎসনা করেছে, তাদের যা কাজকর্ম তাদেরকে ইললিগাল অ্যাক্ট এবং ইললিগাল ড্রিঙ্ক বলে ডিসক্রাইব করেছে, তাদের এগেনস্টে কোনো রকম অ্যাকশন হয়নি কেন? এবং সুদীপ্ত রায়, যার সঙ্গে সন্দীপ ঘোষের কথোপকথন হয়েছিল, যেটা সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে সন্দেহভাজন বলে সুপ্রিম কোর্টে জমা করেছিল, সেই সুদীপ্ত রায়কে কাস্টডিতে কেন নেওয়া হলো না? এদিকে সন্দীপ ঘোষকে কাস্টডিতে নেওয়া হলো। একটা যখন কনস্পিরেসি হয়, দুদিকে যখন কনভারসেশন হয়, দুজনে করে যাবে, তাদেরকে কোনো কিছু করা হয়নি। মোরওভার এতদিন ধরে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কে যেই পার্টটায় দেখা যাচ্ছে সেইটুকুনি সিসিটিভি প্রডিউস করে গেছে। আমাদের একটা ক্লিয়ার রয়েছে যে 15 ঘন্টা সিসিটিভি, 8ই আগস্ট 2024 রাত 9টা থেকে 9ই আগস্ট 2024 দুপুর 12টা অব্দি 15 ঘন্টার সিসিটিভি অফ আরজিকর বিল্ডিং, এন্টায়ার পুরো বিল্ডিংয়ের প্রত্যেকটা তলা, কম্পাউন্ড এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট, এই পুরোটা আমরা চেয়েছি। কেন একটা পার্টে যেটুকু সঞ্জয় রায়কে দেখা গেছে সেইটুকু দিয়ে ধরে বাকি পার্টটা নিয়ে আমাদের দেখতে হবে। তার কারণ এইখানে যেটা এসওসি দেখানো হয়েছে সেমিনার রুম, সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেই সেমিনার রুমটা ক্যানট বি দ্য ক্রাইম সিন, বিকজ যেইখানে বডিটা পাওয়া গেছে সেই জায়গাটা হচ্ছে আনডিস্টার্ব এবং দেয়ার ইজ নো এনি সাইন অফ স্ট্রাগল, কোনো রকম কোনো নড়াচড়া এবং আনডিস্টার্ব অবস্থায় জায়গাটা রয়েছে। তাহলে এত বড় একটা ঘটনা
একজন একটা ভিকটিম রেপ এবং মার্ডার হচ্ছে, কিন্তু যেখানে তাকে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আনডিস্টার্ব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।